আজকে আমরা টাইম মেশিনে চড়ে একটু পিছিয়ে যাব। সালটা 1978 মার্চ। হ্যাঁ, আর আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকার আর্কাইভ থেকে নেওয়া সেই সময়ের কিছু খবরের কাগজের কাটিং। ঠিক, এই কাটিংগুলো জুড়ে আমরা একটা ছবি তৈরির চেষ্টা করব। ছবিটা হলো দণ্ডকারণ্য থেকে ফিরে আসা একদল উদ্বাস্তু মানুষের। আর তাদের ঘিরে তৈরি হওয়া একটা জটিল সংকটের। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো না, শুধু দেখব সেই কয়েকটা দিনে খবরের কাগজ ঠিক কী রিপোর্ট করেছিল। একদম। আমরা মূলত মার্চের ৪ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ফোকাস করব। এই কয়েকটা দিনে কি ঘটছিল, উদ্বাস্তুরা কি বলছিলেন, রাজ্য সরকার কি ভাবছিল। আর দিল্লিরই বা কী অবস্থান ছিল। ঠিক, এই টুকরো টুকরো খবরগুলোই আমাদের সেই সময়ের আয়না হয়ে উঠবে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের হাতে আসা প্রথম যে প্রতিবেদনটা, সেটা তারিখ ৪ মার্চ ১৯৭৮। আর এর শিরোনামটাই তো একেবারে গায়ে কাটা দেওয়ার মতো। হ্যাঁ, লেখা আছে, মরব তবু ফিরব না উদ্বাস্তুদের সংকল্প। ভাবা যায় কি এমন পরিস্থিতিতে পড়লে একদল মানুষ বলে যে আমরা মরে যাব, কিন্তু যেখানে আমাদের পাঠানো হয়েছিল সেখানে আর ফিরব না। ঠিক এই প্রশ্নটাই তো জাগে মনে। প্রতিবেদনটা হাসনাবাদ থেকে পাঠানো। সেখানে লেখা হয়েছে, দণ্ডকারণ্য থেকে ফিরে আসা উদ্বাস্তু চক্রের একটি বড় অংশ হাসনাবাদ রেল স্টেশন এবং তার আশেপাশে আশ্রয় নিয়েছেন। আর তাদের একটাই কথা, মরব তবু ফিরব না। হ্যাঁ, কিন্তু কেন? তাদের অভিযোগটা ঠিক কী ছিল? ওই একই রিপোর্টের উত্তরও আছে। আচ্ছা। বলা হচ্ছে, দণ্ডকারণ্যের বিভিন্ন ক্যাম্পে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। প্রত্যেক পরিবারকে ১০-১৫ বিঘা করে জমিও দেওয়া হয়। ১০-১৫ বিঘা জমি, এটা তো অনেক। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল জমির চরিত্র নিয়ে। আর সেটাই এই সংকটের একেবারে গোড়ার কথা। রিপোর্টে একজন উদ্বাস্তু সর্দারের বয়ান তুলে ধরা হয়েছে। তিনি কি বলছেন? তিনি বলছেন, চাষের জমির যা অবস্থা তা করলে কাউকে বোঝানো সম্ভব নয়। সব জমিতে পাথর ভোজায়। বলেন কি? মানে নামেই জমি, কিন্তু আসলে সেটা চাষের সম্পূর্ণ অযোগ্য। একদম। শুধু তাই নয়, পানীয় জলের বা জমিতে সেচ দেওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। পাথুরে জমিতে তো আর সেচের ব্যবস্থা করাও মুশকিল। সম্ভবই ছিল না। তাহলে ছবিটা দাঁড়াচ্ছে মানুষকে পুনর্বাসন দেওয়া হয়েছে এমন একটা জায়গায় যেখানে বেঁচে থাকার ন্যূনতম শর্তগুলোই পূরণ হচ্ছে না। জমি আছে কিন্তু ফসল ফলানোর উপায় নেই, জল নেই। এটা তো এক কথায় নির্বাসন দেওয়ার মতো। এর সাথে যোগ হয়েছিল আরও একটা বড় অভিযোগ, কি সেটা? প্রশাসনিক উদাসীনতা। রিপোর্টে স্পষ্ট লেখা আছে, দণ্ডকারণ্য কর্তৃপক্ষ তাদের প্রতি সম্পূর্ণ উদাসীন। মানে তাদের কথা শোনার মতো বা সমস্যা সমাধানের চেষ্টা করার মতো কেউ ছিল না। সম্ভবত না। এই চূড়ান্ত হতাশা থেকেই হয়তো মরব তবু ফিরব না মতো চরম একটা সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। এদিকে তারা যে হাসনাবাদে এসে পৌঁছেছেন, সেখানকার পরিস্থিতি কেমন ছিল? নিশ্চয়ই একটা ইয়ে ইয়ে তৈরি হয়েছিল, উত্তেজনা তৈরি হয়েছিল। হ্যাঁ, রিপোর্টে তারও আভাস আছে। বলা হচ্ছে, বসিরহাট মহকুমা শাসক নিজে এসে খোঁজ খবর নিচ্ছেন। আচ্ছা। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ইনফেকশন আটকাতে ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন, টিকা দেওয়ার কাজও শুরু করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আসার পথটাও তাদের জন্য খুব সহজ ছিল না, তাই না? একদমই না। রিপোর্টের একটা লাইনে খুব সাধারণভাবে একটা মারাত্মক কথা লেখা আছে। দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ পথিমধ্যে নানাভাবে তাদের হয়রান করেছে। এই হয়রানিটা ঠিক কী ধরনের তার বিস্তারিত বিবরণ নেই, কিন্তু এই একটা লাইনই তাদের অসহায়তার ছবিটা আরও স্পষ্ট করে দেয়। ঠিক। এই সমস্ত বাধা, হয়রানি সত্ত্বেও কত মানুষ চলে এসেছিলেন, সংখ্যাটা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়? হ্যাঁ, যায়। আর সংখ্যাটা শুনলে বোঝা যাবে সংকটটা কত বড় ছিল। ওই ৪ তারিখের রিপোর্টেই বলা হচ্ছে, আগের রবিবার একটাই ট্রেনে হাসনাবাদে এসে পৌঁছেছে ৪৮৫টি পরিবার। ৪৮৫? মানে মানে প্রায় ১৮৬০ জন মানুষ। একদিনে? হ্যাঁ, আর তার আগেও নাকি প্রায় ৪৪০টি পরিবার এসে গিয়েছিল, যাদের মোট সদস্য সংখ্যা ছিল ১৯০৪। তার মানে হাতে গোনা কয়েকদিনের মধ্যেই প্রায় ৪,০০০ মানুষ সব ছেড়ে ছড়ে পশ্চিমবঙ্গে চলে এসেছেন। ঠিক তাই। ঠিক। ৪,০০০ মানুষ। হঠাৎ করে একটা জায়গায় এতগুলো পরিবারের আগমন স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসনের ওপর একটা বিরাট চাপ তৈরি করেছিল। অবশ্যই। তখন সরকার কি ভাবছিল? তাদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল? তাদের প্রথম প্রতিক্রিয়াটা কিন্তু বেশ মানে অবাক করার মতো। ৫ই মার্চ যুগান্তরের একটা ছোট খবরে বিষয়টা পরিষ্কার হয়। কি বলা হয়েছে সেখানে?
মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাজ্যের পুনর্বাসন দপ্তরকে একটা নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে চলে আসা উদ্বাস্তুদের তড়িঘড়ি ফেরত পাঠানো না। তড়িঘড়ি ফেরত পাঠানো না, তার মানে শুরুতে কিন্তু একটা সহানুভূতির ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, বলপ্রয়োগ করে ফেরত পাঠানোর বদলে তিনি বিষয়টাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কথাই বলছেন। তার মানে শুরুতে একটা আশার আলো দেখা গিয়েছিল। রাজ্য সরকার হয়তো তাদের কথা শুনবে, একটা সমাধানের চেষ্টা করবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরও জানান যে তিনি এই বিষয়ে দিল্লির সঙ্গে মানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আচ্ছা, একই দিনে রাজ্যের ত্রাণমন্ত্রী রাধিকা ব্যানার্জি জানান যে তিনি নিজে দণ্ডকারণ্যে পরিস্থিতি দেখতে যাবেন। ও, উনি নিজে যাবেন? হ্যাঁ, আর তার সফরের একটা নির্দিষ্ট উদ্দেশ্যও ছিল। তিনি বলছিলেন ওখানে একজন বাংলা জানা অফিসার নিয়োগ করার ব্যাপারে কথা বলবেন। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এর থেকে আন্দাজ করা যায় হয়তো ভাষাগত সমস্যার কারণেও সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে উদ্বাস্তুদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল। হতেই পারে। ওয়াহ, তাহলে তো মনে হচ্ছে সমাধানের একটা পথ খুলছে। রাজ্য সরকার সহানুভূতিশীল, তারা সমস্যাটা বোঝার চেষ্টা করছে। হ্যাঁ, এমনকি ভাষার সমস্যাটাও তাদের নজরে এসেছে। কিন্তু এই ছবিটা কি স্থায়ী হয়েছিল? এখানেই গল্পের আসল মোড়। এই সহানুভূতির ছবিটা খুব বেশিক্ষণ টেকেনি। তাই নাকি? মাত্র ৪৮ ঘন্টার মধ্যে কি এমন ঘটল কে জানে, পুরো ছবিটা ১৮০ ডিগ্রি ঘুরে গেল। বলেন কি? ঠিক দুদিন পর ৭ই মার্চের যুগান্তরের শিরোনাম দেখলেই ধাক্কা খেতে হয়। আগের দিনের নরম সুরের ঠিক উল্টো। কি ছিল শিরোনাম? এবারের শিরোনাম উদ্বাস্তুদের দণ্ডকে যেতে হবে। তড়িঘড়ি ফেরত পাঠানো না থেকে সরাসরি যেতে হবে, এত দ্রুত অবস্থান বদল। হ্যাঁ, এই খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে জানিয়েছে যে দণ্ডকারণ্য থেকে যেসব উদ্বাস্তু পরিবার পশ্চিমবঙ্গে এসেছেন তাদের পুনরায় দণ্ডকারণ্য প্রকল্পে ফেরত পাঠানো হবে। যে রাজ্য সরকার দুদিন আগে মানবিকতার কথা বলছিল, তারাই এখন কেন্দ্রকে জানাচ্ছে যে এদের ফেরত পাঠানো হবে। একদম। এটা একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তন, আর কেন্দ্র নিশ্চয়ই এই সুযোগটা লুফে নিয়েছে। সেটাই তো স্বাভাবিক। ওই একই রিপোর্টে কেন্দ্রীয় পুনর্বাসন মন্ত্রী সিকান্দর বক্তের লোকসভায় দেওয়া একটি বিবৃতির কথা বলা হয়েছে। তিনি কি বলছেন? তিনি জানাচ্ছেন দণ্ডকারণ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ওই উদ্বাস্তু পরিবারগুলোকে আবার পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। কিরকম? সংখ্যার গরমেল। মন্ত্রী লোকসভায় বলছেন ১৯৮টি উদ্বাস্তু পরিবারের কথা। ১৮৯। কিন্তু আমরা আগের রিপোর্টেই দেখলাম হাসনাবাদে এসে পৌঁছেছে প্রায় ৯২৫টি পরিবার। ঠিক। তাহলে সরকারের খাতায় এই সংখ্যাটা এত কম কেন? প্রায় ৭০০র বেশি পরিবারের কোনো উল্লেখই নেই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। হতে পারে এটা শুধু প্রথম ব্যাচের সরকারি হিসেব। অথবা সরকারের কাছে যাদের নাম নথিভুক্ত ছিল শুধু তাদের কথাই বলা হচ্ছে। কিন্তু কারণ যাই হোক, এটা পরিষ্কার যে মাঠের বাস্তবতা আর দিল্লির পরিসংখ্যানের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ ছিল। হয়তো বাকি পরিবারগুলোর কোনো সরকারি অস্তিত্বই ছিল না সেই মুহূর্তে। হতেই পারে। এখানেই শেষ নয়। সিকান্দার বক্ত তার বিবৃতিতে আরও একটা চাঞ্চল্যকর তথ্য যোগ করেন, আচ্ছা, যা পুরো ঘটনাকে একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়। কি তথ্য? হ্যাঁ, তিনি লোকসভায় বলেন যে সম্প্রতি পুনর্বাসন কেন্দ্রগুলোতে উদ্বাস্তুদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। মিথ্যা আশ্বাস? কিসের আশ্বাস? যে সুন্দরবনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে। সুন্দরবনে? হ্যাঁ, সিকান্দার বখতের বক্তব্য অনুযায়ী এই জন্যই এরা শিবির ছেড়ে চলে যান। কি সাংঘাতিক কথা! তার মানে কেন্দ্রীয় সরকার বলতে চাইছে যে দণ্ডকারণ্যের দুরবস্থার জন্য নয়, বরং সুন্দরবনের জমি পাওয়ার একটা মিথ্যে গুজবের বশে এই হাজার হাজার মানুষ চলে এসেছিলেন। ঠিক। এটা তো পুরো দায়টা উদ্বাস্তুদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হলো। অবশ্যই এর ফলে পুরো ন্যারেটিভটাই বদলে গেল। এতদিন যা ছিল একটা প্রশাসনিক ব্যর্থতার কাহিনী, সেটা মুহূর্তের মধ্যে হয়ে গেল একদল বিভ্রান্ত মানুষের ভুল সিদ্ধান্তের ফল। আর এই পটভূমিতেই পরের দিনের ঘটনা ঘটে, যা এই সংকটের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। ৮ই মার্চ। সেদিন কি হলো? ৮ই মার্চ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দিল্লিতে ছিলেন এবং সেখান থেকেই তিনি রাজ্য সরকারের চূড়ান্ত অবস্থান জানিয়ে দিলেন। যুগান্তরের শিরোনাম ছিল দণ্ডকের উদ্বাস্তুদের বিক্ষোভ দূর করার দায়িত্ব কেন্দ্রের। জ্যোতি বসু মানে একেবারে স্পষ্ট কথা। তিনি কেন্দ্রীয় পুনর্বাসন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যা বলেন তা পরিষ্কার। তার প্রথম এবং প্রধান কথা,
আর কোনো উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন দেওয়ার মতো স্থান পশ্চিমবঙ্গের নেই। তার মানে রাজ্যের দরজা এবার পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল। শুধু বন্ধই হলো না, রাজ্য সরকার পরিষ্কারভাবে বলটা কেন্দ্রের কোর্টে ঠেলে দিল। আচ্ছা। জ্যোতি বসু বলেন, দণ্ডকারণ্য থেকে যেসব বিক্ষুব্ধ উদ্বাস্তু পরিবার পশ্চিমবঙ্গে চলে এসেছেন, তাদের ক্ষোভ দুঃখ দূর করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। রাজ্যের যুক্তি খুব সোজাসাপটা, দণ্ডকারণ্য যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তাই সেখানকার সমস্ত দায়-দায়িত্ব ভালো-মন্দ সবই কেন্দ্রের। রাজ্যের পক্ষে নতুন করে আর জায়গা দেওয়া সম্ভব নয়। তাহলে কি আর কোনো বিকল্পের কথা ভাবা হয়েছিল? মানে অন্য কোথাও তাদের পাঠানোর কোনো প্রস্তাব? একটা প্রস্তাব উঠেছিল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা। ও, কিন্তু আন্দামানে নতুন করে বসতি গড়তে হলে বন কাটতে হবে, আর তাতে পরিবেশগত সমস্যা রয়েছে। তাই সেই রাস্তাও বন্ধ। বন্ধ। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? একটা অসম্ভব জটিল এবং দুঃখজনক পরিস্থিতি। তিনটে পক্ষ আর তিনটে সম্পূর্ণ ভিন্ন অবস্থান। একদম। আমরা যদি আমাদের হাতে থাকা এই কয়েকদিনের খবরের কাটিগুলোকে পাশাপাশি রাখি, তাহলে তিনটে স্পষ্ট লাইন দেখতে পাই। কি কি? একদিকে উদ্বাস্তুরা, যাদের কথা ৪ তারিখের শিরোনামে ছিল মরব তবু ফিরব না। তারা তাদের জীবনের ঝুঁকি নিতে রাজি, কিন্তু ওই পাথুরে জমিতে ফিরতে রাজি নয়। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, যার চূড়ান্ত অবস্থান ৮ তারিখে পরিষ্কার। পশ্চিমবঙ্গে স্থান নেই, তাদের কাছে জায়গার অভাব, এবং এটা কেন্দ্রের দায়িত্ব। আর সবশেষে কেন্দ্রীয় সরকার। ৭ তারিখের শিরোনাম অনুযায়ী যাদের নির্দেশ, উদ্বাস্তুদের দণ্ডকারণ্যে যেতে হবে। এই তিনটে অবস্থান তো একে অপরের সঙ্গে সম্পূর্ণ সংঘাতপূর্ণ। এখানে তো কোনো মধ্যবর্তী সমাধানের পথই খোলা থাকছে না। না, কোনো পথে খোলা নেই। প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়িয়ে, আর মাঝখানে পিষে যাচ্ছেন ওই হাজার হাজার মানুষ যারা শুধু একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল। ঠিক। এই প্রতিবেদনগুলো আমাদের ঘটনার একটা ধারাবিবরণী দেয়, সরকারি বিবৃতিগুলো তুলে ধরে, কিন্তু এই খবরের কাগজের রিপোর্টিং যেখানে শেষ হচ্ছে, সেখান থেকেই হয়তো আসল মানবিক গল্পের খোঁজ শুরু হয়। ঠিক তাই। এই তথ্যগুলোর পেছনে যে মানুষগুলো ছিলেন, যাদের সংখ্যা দিয়ে মাপা হচ্ছিল, তাদের শেষ পর্যন্ত কি হলো? এই প্রশাসনিক টানাপোড়েন তাদের জীবনকে কোথায় নিয়ে ফেলল? সেই উত্তরগুলো কিন্তু এই কাগজের পাতায় আর পাওয়া যায় না। না, পাওয়া যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। খবরের কাগজ আমাদের একটা নির্দিষ্ট সময়ের একটা ঝলক দেখায়, কিন্তু তারপর ৮ই মার্চের পর হাসনাবাদ স্টেশনে থাকা ওই ৪৮৫টি পরিবারের কথা কি পরের সপ্তাহের কাগজে আর এসেছিল? নাকি তারা অন্য কোনো খবরের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন? এই প্রশ্নগুলো হয়তো এই খবরের কাটিংগুলো আমাদের জন্য অমীমাংসিতই রেখে যায়। কথাবার্তা অনেক শোনা হলো। এবার আমরা ওই কয়দিনের কাগজগুলিতে ঠিক কী লেখা ছিল একবার শুনে নেব। ১৯৭৮-এর ৪, ৫, ৭ এবং ৮ মার্চে যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ। মার্চ মাসের ৪ তারিখের প্রথম পাতার হেডলাইন, মরব তবু ফিরব না, উদ্বাস্তুদের সংকল্প। ডেটলাইন, হাসনাবাদ। সংবাদদাতা লিখছেন, দণ্ডকারণ্য থেকে ফিরে আসা উদ্বাস্তুদের একটি বড় অংশ সুন্দরবন এলাকার হাসনাবাদ রেল স্টেশনে এবং তার আশেপাশে এসে আশ্রয় নিয়েছেন। তাছাড়া প্রতিদিনই ট্রেনে ৮-১০টি করে পরিবার হাসনাবাদে আসছেন। স্থানীয় পুলিশের রাজনৈতিক গোয়েন্দা বিভাগের রিপোর্টে জানা গেছে যে বর্তমানে হাসনাবাদ স্টেশনে এবং রেল লাইনের আশেপাশে প্রায় ৩৫০টি পরিবার আশ্রয় নিয়েছেন। বসিরহাট মহকুমা শাসক এরই মধ্যে এদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। দুদিন ধরে সরকারি স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসে ব্লিচিং পাউডার ছড়িয়ে এবং সংক্রামক রোগ প্রতিষেধক টিকা দিতে শুরু করেছেন। দণ্ডকারণ্য থেকে ফিরে আসা উদ্বাস্তুদের জন্য এ রাজ্যে পুনর্বাসন হওয়া সম্ভব নয় বলে সরকারি মহল থেকে যে অভিমত প্রকাশ করা হয়েছে, তাতে উদ্বাস্তুরা হতাশায় ভেঙে পড়েছেন বলে জানা যায়। উদ্বাস্তুরা আবার দণ্ডকারণ্যে ফিরে যেতেও নারাজ। তাদের বক্তব্য, মরব তবু ফিরব না। কারণ তারা জানিয়েছেন যে দণ্ডকারণ্য পরিকল্পনার অন্তর্গত ওড়িশা রাজ্যের কোরাপুট জেলার মালকানগিরির বিভিন্ন গ্রামে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। মানা ক্যাম্পে ও পুনর্বাসন কেন্দ্রে কয়েক বছর ক্যাশ টোল দেওয়ার পর তাদের সেখানে পুনর্বাসন দেওয়া হয়।
10 থেকে 15 বিঘা করে জমি এবং হাল বলদ সবই তারা পেয়েছিলেন, কিন্তু চাষের জমির যা অবস্থা তা প্রত্যক্ষ না করলে কাউকে বোঝানো সম্ভব নয়। সব জমিতে পাথর বোঝাই, তার ওপরে সেচের কোনো ব্যবস্থা নেই। ওরা আরও বলেন যে তারা পূর্ব বাংলার চাষি, নরম জমি এবং জলের সঙ্গে তারা পরিচিত, কিন্তু ওখানে জমি ও সেচের সম্পূর্ণ ভিন্ন চেহারা। দণ্ডকারণ্য কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে প্রতিকারের দাবি জানিয়ে দফায় দফায় চিঠায় চিঠিপত্র এবং স্মারকলিপি দেওয়া সত্ত্বেও কোনো ফল হয়নি। তাই তারা বিপদের ঝুঁকি নিয়েই পশ্চিম বাংলায় ফিরতে বাধ্য হয়েছেন। দণ্ডকারণ্যের সরকারি কর্তৃপক্ষ তাদের প্রতি সম্পূর্ণ উদাসীন। এটাও উদ্বাস্তু তাড়ানোর চক্রান্ত বলে তারা মনে করছেন। প্রসঙ্গত, তারা জানিয়েছেন যে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ পথিমধ্যে নানাভাবে তাদের হয়রান করেছে। 5 তারিখে প্রকাশিত ছোট্ট খবর। হেডলাইন: দণ্ডক ফেরতদের এখন ফেরত নয়। খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাজ্যের পুনর্বাসন দপ্তরকে বলেছেন, দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে চলে আসা উদ্বাস্তুদের তড়িঘড়ি ফেরত পাঠাবেন না। শ্রী বসু এদিন সাংবাদিকদের জানান, উদ্বাস্তুদের ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এদিকে রাজ্যের ত্রাণমন্ত্রী রাধিকা ব্যানার্জি জানান, তিনি শিগগির দণ্ডকারণ্য যাবেন। দণ্ডকারণ্যে বাংলা জানা একজন অফিসারকে নিয়োগ করার ব্যাপারে সেখানে তিনি আলাপ আলোচনা করবেন। আশ্চর্য ব্যাপার হল, 6 তারিখের কাগজের খবরের হেডলাইনে দেখছি, উদ্বাস্তুদের দণ্ডকে যেতে হবে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে জানিয়েছেন যে দণ্ডকারণ্য থেকে যেসব উদ্বাস্তু পরিবার পশ্চিমবঙ্গে গিয়েছেন তাদের পুনরায় দণ্ডকারণ্য প্রকল্পে ফেরত পাঠানো হবে। পুনর্বাসন মন্ত্রী সিকন্দর বক্ত আজ লোকসভায় একথা জানান। সমর গুহের এক দৃষ্টি আকর্ষণী প্রশ্নের উত্তরে শ্রী বক্ত বলেন যে দণ্ডকারণ্য প্রকল্প কর্তৃপক্ষকে এই 900টি উদ্বাস্তু পরিবারের পুনরায় পুনর্বাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া এই পরিবারগুলির প্রতি উপযুক্ত বোঝাপড়ার মনোভাব নিতেও পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই পরিবারগুলি পুনর্বাসন গ্রামে ফিরে গেলে তাদের প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে। প্রাক্তন পূর্ব পাকিস্তানের এই উদ্বাস্তুদের সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে শ্রী গুহ বলেন যে এরা নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি পুনর্বাসন কেন্দ্র ও কর্মশিবিরে এদের মিথ্যা আশ্বাস দেয়া হয় যে সুন্দরবনে এদের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে। এজন্যই এরা শিবির ছেড়ে চলে যান। এদিকে দণ্ডকারণ্য থেকে দলে দলে উদ্বাস্তু পশ্চিমবঙ্গে ফিরে আসছে। গত রবিবার ট্রেনে হাসনাবাদে এসেছে ৪৫টি পরিবার। এরা সংখ্যায় ১৮৩ জন। এর আগে হাসনাবাদে আরও ৪৪০টি পরিবার এসেছে। সংখ্যায় হল ১৯০৮ জন। ৮ তারিখের কাগজেও হেডলাইনে দেখি, দণ্ডকের উদ্বাস্তুদের বিক্ষোভ দূর করার দায়িত্ব কেন্দ্রের, বলছেন জ্যোতি বসু। নয়াদিল্লি থেকে পাঠানো খবরে লেখা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ বলেছেন, দণ্ডকারণ্য থেকে যেসব বিক্ষুব্ধ উদ্বাস্তু পরিবার পশ্চিমবঙ্গে চলে এসেছেন তাঁদের ক্ষোভ দুঃখ দূর করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় পূর্ত ও পুনর্বাসন মন্ত্রী সিকন্দর বক্তের সঙ্গে আলোচনার সময় শ্রী বসু বলেন, এইসব উদ্বাস্তু পরিবারের বিক্ষোভ দূর করার জন্য কেন্দ্রীয় সরকারকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন যে আর কোনো উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন দেবার মতো জমি পশ্চিমবঙ্গে নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে উদ্বাস্তু পুনর্বাসন প্রসঙ্গে শ্রী বক্ত বলেন, বন কেটে বসত করে তোলার ব্যাপারে পরিবেশগত সমস্যা সেখানে রয়েছে এবং এই জন্যই ভারত সরকার সেখানে এই ধরনের পুনর্বাসন ব্যবস্থার বিরোধী। শ্রী বসু বলেন, এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরে আলোচনা করবেন। আপাতত
এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন।